সো আজকে আমাদের নতুন চ্যাপ্টার 9 সেকেন্ড পেপার সমতলে বস্তু কণার গতি। এই চ্যাপ্টারটা হচ্ছে কি তোমার চ্যাপ্টার 8 এর সাথে বেশ সম্পর্কিত। আগের চ্যাপ্টারটা আমরা কাজ করেছি তোমার আর বল বল নিয়ে। এটা ছিল তোমার বলবিদ্যা, রাইট? আগের চ্যাপ্টার ছিল সরি স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা ওইখানে তোমার আর বস্তুকে আমরা বিভিন্ন ধরনের ফোর্স প্রয়োগ করে স্থির রাখতাম। ওইখানে যে বস্তুটার গতি ছিল না, কিন্তু এখন হচ্ছে গিয়ে তোমার আর মানে ওই চ্যাপ্টারটা সম্পূর্ণ ছিল বল নিয়ে, বলের ভারসাম্য নিয়ে, বলের লব্ধি এইগুলা নিয়ে। আর এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে চলমান বস্তুর গতি নিয়ে। ঠিক আছে? এখানে হচ্ছে কি তোমার বস্তুটার বেগ থাকবে, এবং মেইনলি এই চ্যাপ্টারটা হচ্ছে কি তোমার যে কোনো দুটো বস্তুর গতি নিয়ে, রাইট? আমাদের ফিজিক্সের চ্যাপ্টার আর কত বলবো, চ্যাপ্টার 2 মেবি, বলবিদ্যা গতিবিদ্যা, সরি গতিবিদ্যা চ্যাপ্টার 3 মেবি, চ্যাপ্টার 3 ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 গতিবিদ্যা, এটার সাথে বেশ সম্পর্কিত এই চ্যাপ্টারটা। আহ ভালোই রিলেট করতে পারবা, অনেকগুলো ম্যাথ দেখবা যে তোমার ফিজিক্সের ম্যাথ আছে এখানে, এবং কিছু ম্যাথ আছে এগুলো হচ্ছে প্রুফ টাইপের। এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করে এই চ্যাপ্টারের ম্যাথগুলা মনে রাখতে হয়। তো আমরা শুরু করি। ফার্স্টে যে সূত্রটা আমাদের চিরাচরিত সূত্র, ভেক্টরের যে সূত্রটা হচ্ছে কি তোমার আমরা আগে যেরকম শিখতাম পি ও কিউ দুটো ভেক্টর হলে তাদের লব্ধি যদি আর হয়, আর যেগুলো আমরা শিখতাম এরকম না, রুট ওভার আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এরকম শিখতাম। আর আলফাটা ছিল পি ও কিউ ভেক্টরদের মধ্যবর্তী কোণ। আর বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তোমরা জানো বেগের ভ্যালু প্রকাশ করার জন্য মান এবং দিকের উভয়ের প্রয়োজন পড়ে। সো এর জন্য বেগ একটা ভেক্টর রাশি। সো এই ভেক্টরের সূত্রটা বেগের ক্ষেত্রেও ক্রিয়াশীল হবে। যদি দুইটা বেগ হয় ইউ এবং ভি, তাহলে তাদের লব্ধি হবে, এবং তাদের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা কোণ, তাহলে তাদের লব্ধি কোণটা হবে তোমার এরকম, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2uv cos আলফা। ঠিক আছে? যেরকম ফোর্সের ক্ষেত্রে ছিল ঠিক একইভাবে এরকম বেগের ক্ষেত্রে সেম সূত্রটা। তো এই সূত্রগুলোর প্রমাণ টমান আর দেখানোর দরকার নাই, এগুলা তো অনেকবার করছো প্রমাণ, আগের চ্যাপ্টারে এইগুলোর প্রমাণ দেখে আসছি আমরা। এটা হচ্ছে লব্ধির দিক আমরা জানি কি tan থিটা ইজ ইকুয়াল ছিল v sin আলফা ডিভাইড বাই u প্লাস v cos আলফা। যদি তোমার লব্ধির দিকটা হচ্ছে u এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, সো u এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, দ্যাটস হোয়াই আমরা u টাকে একা রাখছি, আর sin আলফা cos আলফা এটা দিছি অন্যটার সাথে। ঠিক আছে? বৃহত্তম লব্ধি w max ইকুয়াল টু u প্লাস v, ক্ষুদ্রতম লব্ধি u মাইনাস v যদি u ইজ গ্রেটার দেন v হয়, এবং দিক হবে বৃহত্তম বেগের দিক বরাবর। এইগুলো হচ্ছে কি আগের পড়া। যদি তোমার এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু 0, লব্ধিটা হয়ে যাবে তোমার রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এক্ষেত্রে ইয়েটা হবে sin আলফা যেহেতু 90 ডিগ্রি 1 আর cos আলফা 0, দ্যাটস হোয়াই এটা হয়ে যাবে tan ইনভার্স v বাই ইউ। আর দুইটা বেগ যদি সমান হয়, সমান হলে দেখা যাবে যে তাদের লব্ধিটা লব্ধিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করবে, থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2 হবে, এবং তাদের লব্ধি ইজ ইকুয়াল টু আসবে w ইজ ইকুয়াল টু 2u cos আলফা বাই 2। এইটা আমরা লাস্ট ইয়েতে চ্যাপ্টার 8 এ দেখে আসছি। ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে তোমার আর এই যে এই অংশটুকু, এটা আমি একটু সংক্ষেপে লিখে দিছি। এটা হচ্ছে বইয়ে লেখা আছে দেখবা, দুইটা সমান্তরাল বেগের একটা মানে আপেক্ষিক বেগ। মনে করো হচ্ছে এই এখানে ভি এ ফোর্সটা চলতেছে, এ বস্তুটা ভি এ বেগে চলতেছে, এবং তার সমান্তরাল দিক মানে বুঝতেছো এইদিকে, তার সমান্তরাল দিকে বি বস্তুটা হচ্ছে মনে করো ভি বি বেগ নিয়ে চলতেছে। সো আমরা এখন একটা সাপেক্ষে আরেকটার বেগ বলবো। একটা সাপেক্ষে আরেকটার বেগ কিভাবে বের করা যায়? এটা হচ্ছে কি তুমি যেটার সাপেক্ষে বেগ বের করতেছো, মনে করো হচ্ছে আমরা এখানে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বের করতেছি, তাহলে আমরা বিটাকে সরি এখানে বি বি দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আমরা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বের করছি। বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ এইভাবে লিখবা, ভি এ বি, যার সাপেক্ষে তাকে পরে লিখবা। ঠিক আছে? এখন যদি আমরা এটা লিখতাম ভি বি এ, তাহলে আমরা বুঝাইতাম এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এইটা বুঝাইতাম। ঠিক আছে? এটা হচ্ছে কি একটা ফিজিক্যাল মিনিং ইয়ে করে। ঠিক আছে? সো এখন আমি বি এর সাপেক্ষে যেহেতু ইয়ে করতেছি, বেগ বের করতেছি, মানে কি বলবো, আপেক্ষিক বেগ বের করতেছি, তাহলে আমরা এইটাকে স্থির ধরতে হবে। তার মানে আমার প্রশ্নটা হচ্ছে এরকম, যে একজন ব্যক্তি যদি তোমার মনে করে হচ্ছে এই বেগে যাচ্ছে একটা গাড়ি, মনে করো এ গাড়িটা হচ্ছে এই বেগে যাচ্ছে, তার সমান্তরাল বরাবর বি গাড়িটা এইদিকে যাচ্ছে। তো বি গাড়িতে অবস্থান করে একজন ব্যক্তি সে এই এ এর বেগ কত দেখবে, সেটাই হচ্ছে কি তোমার বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। ঠিক আছে? সহজ ভাষায় এইটাই বোঝায়। সো ও তো আর নিশ্চয়ই রিয়েল বেগটা দেখবে না, ও দেখবে যে তোমার তার সাপেক্ষে কত বেগ হচ্ছে। সো যার সাপেক্ষে আমরা বেগ বের করব তাকে জিরো ধরে ফেলবো। ঠিক আছে? তার বেগটা আমরা জিরো ধরবো।
ওকে, সো দেখো যে তুমি এই এখন আমরা কি করব, যার সাপেক্ষে বেগ বের করব, মনে করব যে মানে তুমি যদি একটা গাড়িতে থাকো এই বরাবর, তুমি যদি আরেকটা গাড়িতে আরেকটা গাড়ি যদি তোমার পাশে চলে, তোমার কি মনে হবে? তোমার মনে হবে তুমি স্থির আছো, এই গাড়িটা চলতেছে। সো আমরা যখন বি এর সাপেক্ষে এ এর বেগটা বের করব, তখন আমরা এই বি এর বেগটাকে জিরো ধরতে হবে। বি এর বেগটা জিরো কিভাবে করব? বি এর বেগটা ছিল ভিবি, তাহলে আমরা মনে করব যে বিটা হচ্ছে কি তোমার মাইনাসের দিকে সরে, মাইনাস বি এ পরিমাণ মাইনাস বিবি পরিমাণ সরে সে জিরোতে মানে জিরো হয়ে গেছে। ঠিক আছে? তার মানে তার বিপরীত দিকে আমরা আহ কি করব? তার বিপরীত দিকে তার সমান বেগ পরিমাণ প্রয়োগ করে তাকে জিরো বানাই দিব, মানে ধরবো আমরা সে জিরো হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে তুমি যে বেগটা পাবা, সেই বেগটা হচ্ছে তোমার বি এর সাপেক্ষে এ এর বেগ। ঠিক আছে? তাহলে কি করতে হবে? আমার তো বি এর এ বি মানে বি এর সাপেক্ষে এর বেগ তো বি এ। এখন বি এর সাপেক্ষে এ এর বেগটা হবে কত? বি এ, তার উপর ফোর্স কত প্রয়োগ করতে হবে? তার উপর ফোর্স করতে হবে মাইনাস বিবি। ঠিক আছে? এই মাইনাস বিবিটা যদি আমরা এড করে দেই, তাহলে বি এর ইয়েটা শূন্য হয়ে যাবে, বি এর বেগটা শূন্য হয়ে যাবে। তখন হচ্ছে গিয়ে তোমরা বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগটা পাবা। তো সহজ ভাষায় এরকম মনে রাখবা, এই যেটা সামনে থাকে এটা মাইনাস, এটা ভি এ মাইনাস বিবি। আর এইটার মিনিং কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। আর যদি আমি এটা লিখতাম বি বি এ, তাই এটা বুঝাইতো এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তখন হচ্ছে আমরা ভি বিটা ঠিক মতো লিখতাম। আর এর সাপেক্ষে তো বের করতেছি, তাহলে এ কে মাইনাস করতে হতো, এর বেগটাকে মাইনাস করে জিরোতে নিয়ে আসতে হতো। তো তো আমরা বিপরীত দিকে মাইনাস বি এ পরিমাণ বল প্রয়োগ করে মানে এটাকে জিরোতে নিয়ে আসতাম, তখন হচ্ছে এটা ভিবি মাইনাস ভি এ। ঠিক আছে? বইয়ে একটা এক্সাম্পল দেয়া আছে, যে মনে করো একটা দুইটা গাড়ি তোমরা বইয়ে দেখবা 9.3 তে আপেক্ষিক বেগ যে টপিকসটা, ওইখানে লাস্টের দিকে একটা উদাহরণ দেওয়া আছে এরকম, যে দুইটা গাড়ি এ ও বি, ওই মনে করো হচ্ছে একটা গাড়ি, এটা হচ্ছে 10 মিটার বেগে চলতে, 10 মিটার পার সেকেন্ড বেগে, আর এটা হচ্ছে মনে করো হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, এ আর বি। এখন হচ্ছে কি তাদের দিক একই। এখন প্রশ্ন হচ্ছে কি তোমার বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, মানে হচ্ছে এর অর্থটা কি? বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, এই যে জিনিসটা বের করলাম, এটার অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে বি গাড়ির একজন লোক এ গাড়িটাকে কত বেগে চলতে দেখবে। দেখো চিন্তা করে, তুমি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে চলতেছো, আর আরেকজন চলতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমার কাছে আমাকে নিজেকে মনে হবে স্থির। কিন্তু তাকে তো একটু গতিশীল মনে হবে। তার বেগ যেহেতু একটু বেশি, তার মনে হবে যে তাই সে আমার চেয়ে একটু বেশি গতিবেগে যাচ্ছে। তাহলে আমার কাছে সেটা কত বেশি মনে হবে? সেটা হবে মনে হবে আমার কাছে তো ১০ মনে হবে না। কারণ হচ্ছে আমি যদি স্থির থাকতাম, আমি যদি এখানে বসে স্থির অবস্থায় মাপতাম, তাহলে আমার কাছে ১০ মনে হইতো। কিন্তু আমি যেহেতু ৮ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে আমার কাছে মনে হবে সে ১০ মাইনাস ৮ 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। সো বি যেটা এই যে বি, এই বি এর সাপেক্ষে এ এর গতিবেগটা হবে তোমার আর কত, সরি, বি এর সাপেক্ষে এর গতিবেগটা হবে তোমার 2 মিটার পার সেকেন্ড। এখন তুমি বিপরীত ভাবে চিন্তা করতে পারো। আমি তো এখন চিন্তা করলাম এই যে কম বেগের ব্যক্তি একজন দেখতেছে যে 10 মিটার পার সেকেন্ড বেগের একজন ব্যক্তি তার সামনে দিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন হচ্ছে কি এই এর কথা চিন্তা করো। এ গাড়িতে যে ব্যক্তি আছে সে কি দেখবে? সে তো আর দেখবে না এটা চলতেছে। কারণ হচ্ছে তার বেগ বেশি এবং এর বেগ কম, এবং সে এটাকে 8 মিটার পার সেকেন্ড সামনের দিকে আগাইতে দেখবে না। সে এটাকে দেখবে কিভাবে? ভি, এটাও হবে এরকম ভি বি অফ এ, অবশ্যই এ এর সাপেক্ষে বি এর গতিবেগ বের করতেছি, তখন হবে ভিবি মাইনাস ভি এ। ভিপি মাইনাস বি এ কত হবে বলো? ভিপি মাইনাস বি এ 8 মাইনাস 10 হবে। 8 মাইনাস 10 কত? মাইনাস 2। আর বেগের ক্ষেত্রে মাইনাস 2 কি বোঝায়? বেগের ক্ষেত্রে মাইনাস 2 এর ডিরেকশন বোঝাচ্ছে। তখন কি তার কাছে কি মনে হবে? এর কাছে মনে হবে যে এই গাড়িটা সামনের দিকে এগোচ্ছে না। এটা তার কাছে মনে হবে সে 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে সরে যাচ্ছে। এই জিনিসটা তোমরা রিয়ালাইজ করতে পারবা ইয়ের ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রে। ট্রেনের ক্ষেত্রে যখন দেখবা যে তোমার ট্রেনের পাশ দিয়ে যখন গাড়িগুলা যায়, তো তুমি যদি ট্রেনের বাইরের দিকে তাকাও, তাহলে দেখবা যে গাড়িটা মনে হবে যে তোমার একটা বেগে পিছনের দিকে যাচ্ছে। অবশ্যই গাড়িটা সামনের দিকে আগায়, তোমার পাশাপাশিও যদি আগায়, আর তুমি যদি পিছনের দিকে তাকাও, তাহলে দেখবা যে গাড়িটা হচ্ছে কি তোমার দিক থেকে পিছিয়ে যাচ্ছে, তোমার দিকে পিছিয়ে যাচ্ছে। তুমি কখনোই বুঝবে না যে গাড়িটা এগুচ্ছে। এই জিনিসটা হচ্ছে ফিল করার বিষয়। ঠিক আছে? তোমরা অনেক সময় খেয়াল করে দেখতে পারো এটা। তো বুঝে গেছে আপেক্ষিক বেগ জিনিসটা কি? এটা গেল আমাদের সমান্তরাল বেগের ক্ষেত্রে। এই যে এই সূত্রটা হচ্ছে সমান্তরাল। যদি দুইটা বেগের ডিরেকশন একই দিকে হয়, ঠিক আছে? তখন হচ্ছে এই সূত্রটা পড়বে। বা একই দিকে বা বিপরীত দিকে হয়। কিন্তু বেগ দুইটা হচ্ছে সমান্তরাল থাকতে হবে।
আর এখন হচ্ছে কি আমি বই থেকে দেখাই ইয়েটা অসমান্তরাল বল। দুইটা গাড়ি তো এরকম যে একটা সমান্তরাল চলবে এরকম কোনো কথা নাই, ওরা কোণ করেও তো চলতে পারে। যেমন এখানে দেখো অসদৃশ অসমান্তরাল বেগের আপেক্ষিক বেগ, মানে অসমান্তরাল বেগের সাপেক্ষে আপেক্ষিক বেগ। এখানে দেখো এই যে অবিন্দু হতে একটা গাড়ি মনে করে এই ভিএ বেগে চলাচল শুরু করছে, আর আরেকটা গাড়ি এই ভিবি বেগে চলাচল শুরু করছে। এখন তাদের মধ্যবর্তী কোণটা কত? তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে গিয়ে তোমার আলফা। ঠিক আছে? তো এ বস্তুটার বেগ হচ্ছে ভিএ, বি বস্তুটার বেগ হচ্ছে বিবি, তাদের মধ্যবর্তী কোণ আলফা। এ এর বেগ ভিএ, বি এর বেগ হচ্ছে বিবি। আচ্ছা, আবার লিখলাম। এখন আমরা বি এর সাপেক্ষে যদি এর গতিবেগটা বের করতে চাই, তাহলে কি করতে হবে? বি এর সাপেক্ষে এর গতিবেগ বের করতে তাহলে বি বস্তুটাকে স্থির করতে হবে। বি বস্তুকে স্থির করতে হলে কি করতে হবে? বি বস্তুটাকে মানে আমি আগেই বলছি, যার সাপেক্ষে বের করব আমরা বেগ, তাকে স্থির করতে হবে। তাহলে বি বস্তুকে স্থির করতে হলে ও বিন্দুতে বিভি এর নেগেটিভ একটা বেগ প্রয়োগ করতে হবে, মাইনাস বিবি প্রয়োগ করতে হবে। ভিবি এর দিক যদি এইদিকে হয়, মাইনাস ভিবি এর দিক কত হবে? এইদিকে হবে। তখন হচ্ছে কি তোমার এখন বি বস্তু সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ আমরা যেরকম শিখছি আপেক্ষিক বেগের সূত্র অনুসারে আমরা জানি, মনে করো আপেক্ষিক যদি বল যদি কাজ করতে একই বিন্দুতে, তাহলে তাদের লব্ধি রেখে ছিল ভিএ প্লাস বিবি বা পি প্লাস কিউ, এরকম ছিল না দুইটা ইয়ের লব্ধি। এখন আমরা এই দেখো বি বস্তু সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ ভি এ বিএবি। এখন হচ্ছে কি তুমি এখানে চিন্তা করতে পারো এখানে প্লাস চিহ্ন ইউজ করছে কেন? প্লাস চিহ্ন ইউজ করছে ভেক্টরের ইয়ে বোঝানোর জন্য। তুমি চাইলে মাইনাস ইউজ করতে পারো, এবং মাইনাস প্লাস মাইনাস, সরি প্লাস ইন মাইনাস, এটা আলটিমেটলি মাইনাসই বোঝাচ্ছে। কিন্তু এই প্লাসটা কেন ইউজ করছে? ভেক্টর ইয়ে যোগ ইউজ করার জন্য। ভেক্টরে মাইনাস বলতে কোনো কিছু নাই। ভেক্টর হচ্ছে কি তোমার আর ভেক্টর হচ্ছে কি তোমার এই যে বিএ প্লাস অফ মাইনাস বি, এই দুইটার মানে কি বলবো, ভিএ এবং মাইনাস বি এর যোগফলটা কি বলা হয়? ভিএ মাইনাস বিবি। বুঝা গেছে? ভেক্টরে মাইনাস বলতে কোনো টার্ম নেই, এই জন্যই মাইনাস বিবিটাকে একটু আগে যে মাইনাস বিবিটা দেখছো, ওই বিবিটাকে এখানে প্লাস প্লাস ইন্টু মাইনাস বিবি দিয়ে লেখা আছে। তো এখন দেখো এখানে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে ভিএ আর একটা হচ্ছে মাইনাস বিবি। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলতো? ভিএ এবং বিবি এর মধ্যবর্তী কোণ ছিল আলফা। ভিএ এবং মাইনাস বিবি এর মধ্যবর্তী কত কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা না? 180 ডিগ্রি মাইনাস আলফা হবে। সো আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি যদি আমরা বের করতে চাই, তাহলে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা ব্যবহার করতে হবে। যেহেতু এদের মধ্যবর্তী কোণ হচ্ছে cos পাই মাইনাস আলফা, সো এখানে cos পাই মাইনাস আলফা ব্যবহৃত হবে। আর cos 180 ডিগ্রি মাইনাস আলফা হচ্ছে কি তোমার মাইনাস cos থিটা বা মাইনাস cos আলফা। সো এই জন্যই এই সূত্রটা আসে রুট ওভার বি স্কয়ার প্লাস বিবি স্কয়ার মাইনাস 2ba বিবি cos আলফা। সো অনেক সময় এই সূত্রটা দেখে আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা তো এতদিন শিখলাম দুইটা ব্যাগ যদি দুইটা ভেক্টর যদি এইদিকে যায় আর একটা ভেক্টর যদি এইদিকে যায়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে তাদের লব্ধি হয় এরকম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এরকম হয়। কিন্তু এখানে মাইনাস কেন আসলো? তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে কি তোমার একটা সাপেক্ষে আরেকটা বেগ, এটা কিন্তু তাদের লব্ধি না। এটা হচ্ছে কি তোমার বি এর সাপেক্ষে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ বের করতেছো তুমি। ঠিক আছে? এটা হচ্ছে একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ বের করতেছো। আপেক্ষিক বেগের ক্ষেত্রে এটা মাইনাস আসে, এটা কিন্তু লব্ধি না। দুইটা বেগের লব্ধি না। বেগের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আপেক্ষিক বেগ। মানে দুইটা ফোর্সের ক্ষেত্রে যে লব্ধিটা, এটা বেগের ক্ষেত্রে হচ্ছে কি তোমার আপেক্ষিক বেগ। বুঝা গেছে? এটা একটু ডিফারেন্ট। এজন্য এখানে মাইনাস বসবে। সো অনেক সময় এমসিকিউ প্রশ্নে আসে যে দুইটা বস্তুর আপেক্ষিক বেগ কত হবে, তাদের মধ্যবর্তী কোণ যদি এত হয়, তাহলে আমরা অনেক সময় প্লাস অপশনটাকে আনসার বসাই দেই, কিন্তু আনসারটা হবে এই মাইনাসটা। ঠিক আছে? এখন যদি বিএ বেগের সাথে লব্ধি কোণ থিটা উৎপন্ন করে, তাহলে টেন থিটা নিচে বিএটা একা থাকবে ভিবি সাইন পাই মাইনাস আলফা, কারণ তাদের মধ্যবর্তী কোণ কত? পাই মাইনাস আলফা। এর জন্য পাই মাইনাস আলফা cos পাই মাইনাস আলফা, এটা ক্যালকুলেশন করলে সাইন পাই মাইনাস আলফা মানে সাইন আলফা, আর cos পাই মাইনাস আলফা হচ্ছে তোমার মাইনাস cos আলফা। সো ভিএ মাইনাস বিবি cos আলফা, আর উপরে তো ভিবি সাইন আলফা থাকবে। তাহলে এইটা হবে তাদের মধ্যবর্তী কোণটা। ঠিক আছে? লব্ধি বেগের সাথে বি বেগের আণবিক কোণ। আচ্ছা হ্যাঁ, মেইনলি এখন আসা যাক আমাদের এটা, এই যে থিটাটা বের করলাম, এই থিটাটা তো পারলাম এই যে ভি এর সাথে আপেক্ষিক বেগের ডিরেকশনটা। এই ভি, আর এখন হচ্ছে কি তোমার প্রশ্ন হচ্ছে কি তোমার বি এর সাথে কত কোণ উৎপন্ন করবে? বি এর সাথে বি অলরেডি এ এর সাথে আলফা কোণ উৎপন্ন করে আছে, এবং লব্ধিটা হচ্ছে এ এর সাথে আলফা কোণ উৎপন্ন করে আছে বিটা, এবং লব্ধিটা হচ্ছে গিয়ে তোমার এ এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে বি এর সাথে কত কোণ উৎপন্ন করবে? এই যে আলফা প্লাস থিটা কোণ উৎপন্ন করবে। ঠিক আছে? লব্ধিটা হচ্ছে বি এর সাথে কোণ উৎপন্ন করতে হচ্ছে, নট মাইনাস বিবি এর সাথে। এটা খেয়াল রাখতে হবে। বিবি এর সাথে কত কোণ উৎপন্ন করছে? আলফা প্লাস থিটা হবে। সো প্রশ্ন যেভাবেই আসুক আমরা পারবো। ঠিক আছে? এখান থেকে প্রশ্ন যদি আসে এরকম যে বের করো যে তোমার আপেক্ষিক বেগটা
বি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ফার্স্ট আমরা এই থিটাটা বের করব। থিটাটা বের করে এই যে VA এবং VB এর যে মধ্যবর্তী কোণ আছে সেটা যোগ করে দিব। ওকে? এগুলা নিয়ে একটু টাইম দিও তোমরা, ঠিক আছে? এগুলা খুব অল্প সময় পড়লে বা একবার পড়লেই যে বুঝে ফেলবে এরকম না। এটা হচ্ছে আপেক্ষিক বেগ একটা জটিল টপিকস। তো এখানে দেখো এরপরে একটা উদাহরণ দিয়ে বুঝাইছে, এটা তোমরা নিজেরা বুঝবা। ঠিক আছে? এই দেখো এখানে একটা জিনিস দিছে, যার আপেক্ষিক বেগ বের করতে হয় তার বেগকে বিয়োগ করতে হবে। যেমন এখানে দেখো আমরা আ A এর সাপেক্ষে B এর করতেছি। সরি, B বস্তুর সাপেক্ষে A বস্তুর আপেক্ষিক বেগ বের করতেছি। আচ্ছা, যার আপেক্ষিক বেগ বের করতে হবে তার বেগকে বিয়োগ করতে হবে। আচ্ছা, এই লাইনটা মনে হয় ভুল দিছে। যার সাপেক্ষে বেগ বের করতেছি তাকে মাইনাস করতে হয়। আর দেখো বি বস্তুর সাপেক্ষে করতেছো, তার মানে এইকে মাইনাস করতেছি আরকি। আচ্ছা, এখানে যে ম্যাথ গুলা দেখতেছো এগুলো হচ্ছে ফিজিক্স এর ম্যাথ। তোমরা এই কাজগুলা নিজেরা করবা। যদি না পারো আমাকে বইলো। ফিজিক্স এর সবগুলো ম্যাথ আছে, দেখবা। আচ্ছা, এটা হচ্ছে কি ফিজিক্স এর একটা বইয়ের, দেখবা ফিজিক্স এর বই আছে, বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির পেছনের কাজকে নয় সামনের কাজকে ভিজিয়ে দে, কেন তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা তোমরা একটু নিজেরা ট্রাই করো তো, নেক্সট ক্লাসে দেখাইতে পারো কিনা। এটা ফিজিক্সে আছে। এটা বেশ ফেমাস একটা কোয়েশ্চেন আসে অ্যাডমিশনে। এই যে এটা। ওকে, এখন আমরা ম্যাথে চলে আসি। আমাদের এই চ্যাপ্টারের আর কোনো সূত্র নাই। আমাদের ওই যে সূত্রটা শিখছি, আমাদের এজ ইউজুয়াল যে সূত্র, আমরা নদী নৌকার ম্যাথ পারি না। নদী নৌকার ম্যাথের যে ক্ষেত্রে যেরকম সূত্র শিখছি ওই সূত্রগুলা কাজে লাগাই আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবো আশা করি। ঠিক আছে? এই যে নদী নৌকার সূত্রটা মেইনলি আসলে ওই ভেক্টরের সূত্র। ভেক্টরের এই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা এর সূত্রই হচ্ছে নদী নৌকার সূত্র। সো আমরা দেখবো ভেক্টর আর নদী নৌকা এগুলার কনসেপ্ট কাজে লাগাই আমরা এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করব। এবং এই চ্যাপ্টারটা করার পর দেখবা তোমাদের ফিজিক্সের ভেক্টরের চ্যাপ্টারটা আরো বেশি ইজি মনে হবে। এবং অনেক সময় ফিজিক্সের প্রশ্নে এই চ্যাপ্টারের ম্যাথ দিয়ে দেয়। ঠিক আছে? অ্যাডমিশনের ক্ষেত্রে এরকম করে। আচ্ছা, আমি দেখি এটা কি বলতেছে। একটি বিন্দুতে দুইটি সমান বেগ ক্রিয়ারত। এদের একটির মান অর্ধেক হলে এদের লব্ধি অপর বেগের সাথে যে কোণ উৎপন্ন করে তাও অর্ধেক হয়। বেগদ্বয়ের নতি নির্ণয় করো। নতি মানে কি? বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ। আচ্ছা, আমি চিত্রের মাধ্যমে দেখাই এটা কি বলতেছে। দুইটা সমান বেগ ক্রিয়ারত, মনে করো তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার আলফা। দুইটা বেগই সমান। আচ্ছা, দুইটা বেগ যদি সমান হয় তাহলে কি হয় আমরা জানি। দুইটা বেগ যদি সমান হয় তাহলে তাদের লব্ধিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই জিনিসটা আমরা জানি। তাহলে তাদের লব্ধি মনে করো হচ্ছে W। এই W টা এই এটাও U, এইটাও U। দুইটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এইটার সাথেও আলফা বাই 2 উৎপন্ন করবে, এইটার সাথেও আলফা বাই 2 উৎপন্ন করবে। এটা গেল আমাদের ফার্স্ট কেস। রাইট? এখন হচ্ছে গিয়ে এদের একটির মান অর্ধেক করা হলে সেকেন্ড কেসটা হচ্ছে এরকম। মনে করা হচ্ছে গিয়ে তোমার এই যে আমি একটার মান অর্ধেক করে ফেলছি। একটার মান অর্ধেক করলে আহ, এদের লব্ধি অপর বেগের সাথে যে কোণ উৎপন্ন করে তাও অর্ধেক হয়। ঠিক আছে? এইটাকে মনে করে u/2 করে ফেলছি। এইটা u/2 করে ফেলছি আর এটা u রইছে। ঠিক আছে? তাহলে কি করছে অপর বেগ, মানে যেটাকে অর্ধেক করছি তার অপর বেগ কোনটা? এইটা। এইটার সাথে এখন লব্ধি কোণ উৎপন্ন করে মানে আগে ছিল α/2, এখন হয়ে যায় সেটা α/4। ঠিক আছে? আগের কোণের অর্ধেক হয়ে যায়। আর এটা হচ্ছে কি তোমার আলফা মাইনাস α/4। বুঝতে পারছো? এখানে এই জিনিসটা বুঝতে হবে যে যদি মানে এদের একটার মান অর্ধেক হয়, একটার মান অর্ধেক হলে এদের লব্ধি, এই যে লব্ধিটা, এদের লব্ধি হচ্ছে গিয়ে অপর বেগের সাথে যে কোণ উৎপন্ন করে। অপর বেগের সাথে আগে কত কোণ উৎপন্ন করতো? α/2 উৎপন্ন করতো। এখন হচ্ছে গিয়ে তোমার অপর বেগের সাথে যে কোণ উৎপন্ন করে তাও অর্ধেক হয়ে যায়। আগে α/2 উৎপন্ন করতে, এখন হয়ে যাবে α/4। ওকে? এইটা। সো আগে যে লব্ধিটা α/2 ছিল সেটা কিন্তু বলে নাই। কিন্তু সেটার জন্য কি বলে দিছে? সেটার জন্য বলেছে সমান বেগ। এই সমান বেগ লাইন থেকে আমাকে বুঝতে হবে। এই যে দেখো লিখছি আমি, প্রথম ক্ষেত্রে বেগদ্বয়ের সাথে লব্ধির নতি হচ্ছে α/2 যেহেতু বেগদ্বয় সমান। ঠিক আছে? এটা আমরা জানি।
দ্বিতীয় ক্ষেত্রে একটি বেগের মান u/2 এবং নতুন আচ্ছা প্রথমত মনে করো লব্ধিটা চেঞ্জ হবে অবশ্যই। একটা বেগের মান যদি অর্ধেক করে ফেলি লব্ধিটা চেঞ্জ হবে। প্রথমে লব্ধিটা ছিল w, সেকেন্ড লব্ধিটা হয়েছে মনে করো w1। এখন এই যে u/2 করছি এবং লব্ধিটা চেঞ্জ হয়েছে। এখন কি হবে? অপর যে বলটা রয়েছিল, অপর বলটা কিন্তু চেঞ্জ করে নাই। একটা u আগের মতই ছিল। এই u এবং w1 এর মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার α/4। তাহলে w1 এবং u/2 এর মধ্যবর্তী কোণ কত হবে? আলফা মাইনাস α/4। দুইটার মধ্যবর্তী কোণ তো আর চেঞ্জ বলি নাই। একটা হবে আলফা, সরি দুইটার মধ্যবর্তী কোণ ছিল আলফা, তাহলে আলফা মাইনাস α/4 সেটা হচ্ছে 3α/4। ওকে, তাহলে আমরা এখন ইয়ের সূত্র এপ্লাই করতে পারি। বেগের সাইন সূত্র বা বলের সাইন সূত্র, আগে যেটা ছিল বলের সাইন সূত্র, এটাকে আমরা এখন যেহেতু বেগের ইয়েতে ইউজ করছি এটা আমরা বেগের সাইন সূত্র হিসেবে ইউজ করব। তো বেগের সাইন সূত্রটা কি বলে? আমি একটু ইয়ে করি, মানে এরকম বোঝাচ্ছে, এই হচ্ছে তোমার মনে করো এই আলফা, এটা হচ্ছে w1, এইটা মনে করো u, এইটা হচ্ছে তোমার u/2। এই কোণটা হচ্ছে α/4 আর এই কোণটা হচ্ছে তোমার 3α/4। সো আমাদের যদি তোমরা চ্যাপ্টার 8 এর কথা মনে করো, বলের সাইন সূত্রটা কি ছিল? যে বলটা উপরে থাকবে নিচে থাকবে, মানে সাইনের ভিতরে অন্য দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা যদি ইউ নিয়ে কাজ করি তাহলে অপর দুইটা ফোর্স কি? এই যে w1 এবং u/2, এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 3α/2। সো এই জন্য u বাই সাইন 3α/2। আর যখন আমরা u/2 নিয়ে কাজ করব তখন অপর দুইটা বল হচ্ছে কি তোমার u এবং w1। u এবং w1 এর মধ্যবর্তী কোণ কত? α/4। সো আমরা u/2 sin α/4 বের করব। আমাদের আর w, এই দুইটার মধ্যবর্তী কোণ w1 বাই sin α এটা লাগবে না, কারণ হচ্ছে আমার আলফার ভ্যালুটাই বের করতে হবে। W এবং আমি W এর মানও জানি না। সো এইজন্য আমি আর W এর সম্পর্কটা ইউজ করব না। আমার এই দুইটা সম্পর্ক থেকেই আমি ইয়েটা ইউজ করে বের করে ফেলতে পারবো। যেহেতু u সমান কাটা যাবে u, তো থাকবে 2 sin α/4 sin 3α/4। এখন দেখো আমরা একটা সূত্র ইউজ করতে পারি এখানে। এই যে sin 3π/4 এটা আচ্ছা, আমি α/4 বলতেছি কেন এটা? আচ্ছা হ্যাঁ, এটা তো α/4ই। এখানে পাই লিখে ফেলছি নাকি? আচ্ছা না, এটা আলফাই, এটা আলফাই পাই না। 3α/4, তার মানে আছে 3α/4 টাকে যদি আমরা থিটা ধরি তাহলে কি এটা একটা sin 3 থিটা সূত্র পড়ে না? α/4 টা যদি হয় থিটা তাহলে এটা sin 3 থিটার সূত্রে পড়ে। sin 3 থিটার সূত্রটা কি ছিল? 3 sin থিটা মাইনাস 4 sin কিউ থিটা। মিলতেছে? 3 sin α/4 মাইনাস 4 sin কিউব α/4। এখন দেখো সবগুলাতেই sin α/4 কমন আছে। এই sin α/4 দিয়ে আমরা সবগুলাকে ভাগ করে দিলে sin α/4 টা কেটে যাবে। এখানে থাকবে 2, এখানে থাকবে 3 মাইনাস 4 sin কিউ α/4 ছিল, এখন হয়ে যাবে sin স্কয়ার α/4। এখন তার ক্যালকুলেশন সোজা হয়ে গেল। 4 sin স্কয়ার α/4 3 minus 2 1। আর এখন আমরা এটাকে 2 into 2 sin স্কয়ার α/4 লেখা যায়, রাইট? 2 into 2 sin স্কয়ার α/4 লেখা যায়। আর 2 sin স্কয়ার α/4 হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে? 2 sin স্কয়ার থিটা হচ্ছে গিয়ে 1 মাইনাস cos 2 থিটা। জানো তো? 2 sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস আ cos 2 থিটা। এখানে 2 টা হচ্ছে গিয়ে বাইরে আলাদা করে রাখছি এই 4 থেকে ভেঙে। আর আরেকটা 2 এই 2 sin স্কয়ার α/4 এর সাথে ছিল। এই লাইনটা দেখানো হয় নাই এখানে। সো এটা 2 sin স্কয়ার α/4 হবে 1 মাইনাস cos 2 থিটা, মানে এই α/4 is equal to 1। সো এখন হচ্ছে কি তোমার একটু ইয়ে করো, 1 মাইনাস cos α/4 হচ্ছে তোমার হাফ, cos α/4 হবে তোমার 1 মাইনাস হাফ, দ্যাট মিন্স আবার হাফ, অর্থাৎ α/2 হচ্ছে কি তোমার 60 ডিগ্রি, আলফা হচ্ছে কি 120 ডিগ্রি। এই ম্যাথটা মেবি আমরা এই টাইপের ম্যাথ করছি না? আচ্ছা এইটা মেবি করি নাই। চ্যাপ্টার 8 এ আরেকটা ম্যাথ এরকম ছিল মেবি। মানে ম্যাক্সিমাম ম্যাথের আনসার তো আলফা 120 ডিগ্রি আসে। সো একটু কনফিউজিং হয়ে যায়। মনে হয় যেন এই ম্যাথটা আগে করছি। সো বুঝে গেছে এইটা? আশা করি কোনো সমস্যা নাই এখানে। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো এত ডিরেক্ট যে ম্যাথগুলো আছে আমি এগুলো আর দেখাই নাই, এগুলো হচ্ছে তোমরা পারবা। এই জন্য আর ডিরেক্ট ম্যাথগুলো দেখাচ্ছি না, টাইম নষ্ট করার দরকার নেই। আর একটু যেগুলো হচ্ছে কি তোমার একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হয় এগুলো আমি দেখাচ্ছি। বা সব ম্যাথ তো আমার বলছিও, চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9 এর সব ম্যাথ করতে হবে না, কারণ হচ্ছে গিয়ে এক একটা ম্যাথ এক এক টাইপের, আমাকে বারবার প্র্যাকটিস করে এগুলা আয়ত্তে নিয়ে আসতে হয়।
এগুলো আমাদেরকে বারবার প্র্যাকটিস করে তারপর করতে হয় এজন্য। আচ্ছা, এই ম্যাথটা মেবি আমাদের করা আছে আগে। দেখো, ছোট করে লেখা এটা আমি মনে হয় ব্যাগ মানে বল দিয়ে চ্যাপ্টার 8 এ করাইছি এটা। চ্যাপ্টার 8 এর 11 নাম্বার ম্যাথ খুব সম্ভবত। কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভি মানের বেগের লব্ধি ইউ এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি ইউ কে দ্বিগুণ করি তাহলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। ইউ ও ভি এর অন্তর্গত কোণ বের করো। বুঝা গেছে? মানে হচ্ছে কি তোমার একটা দুইটা ব্যাগ হচ্ছে কি তোমার ইউভি একটা বিন্দুতে ইউভি মানে দুইটা ব্যাগ ক্রিয়া করতেছে, এদের লব্ধি ইউ এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর যদি আমরা ইউটাকে দ্বিগুণ করি তাহলে উক্ত কোণটা 30 ডিগ্রি হয়ে যায়। তো দুইটা শর্ত আমার খুব সুন্দর শর্ত দেওয়া আছে, এই দুইটাকে ইউজ করি। আমরা জানি যদি tan থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কজ আলফা, যেটার সাথে কোণ উৎপন্ন করে তাকে একা রাখতে হয়। যে ইউ এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এজন্য ইউটাকে একা রাখছি। তো একটা ইকুয়েশন গেল। পরবর্তীতে ইউটাকে দ্বিগুণ করে ফেলছি, এটাকে 2u করে ফেলছি। তাহলে আগেরটা আর বাকিগুলো সব আগের মতোই আছে। এটাকে 2u করে ফেলছি, তো এই কোণটা হয়ে গেছে tan 30 ডিগ্রি। তো এখন হচ্ছে কি আমরা 1 ডিভাইডেড বাই 2 করব। 1 ডিভাইডেড বাই tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 আর tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 বাই √3। √3 বাই 1 বাই √3 হচ্ছে কি তোমার 3। আর এখানে যদি একটু ভাগ করো তাহলে আসবে এই ভি সাইন আলফাটা কেটে যাবে। উপরে থাকবে তোমার 2u প্লাস ভি কজ আলফা, এই যে 2u প্লাস ভি কজ আলফা উপরে যাবে আর u প্লাস ভি কজ আলফাটা নিচে থাকবে। ক্যালকুলেশন করে দেখো তোমরা। আর এই যে √1/√3 আর √3/1/√3 এটা ভাগ করলে 3 হয়ে যাবে। এটার সাথে ক্রস গুণ দিছি, 3u প্লাস 3v cos আলফা ইজ ইকুয়াল টু 2u প্লাস v cos আলফা। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাইছি, এটা হচ্ছে u ইজ ইকুয়াল টু মাইনাস 2v cos আলফা। আমরা কি করব, এই এক নাম্বার ইকুয়েশন tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ইউ এর জায়গায় মাইনাস 2v cos আলফাটা বসাই দিব। ইউ এর জায়গায় যদি মাইনাস 2v cos আলফা বসাই দাও তাহলে মাইনাস 2v cos আলফা প্লাস v cos আলফা কত, মাইনাস v cos আলফা। v কাটা যাবে, sin আলফা বাই cos আলফা হচ্ছে তোমার tan আলফা। সো tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস tan আলফা। আবার আমরা লিখতে পারি tan আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস tan 60 ডিগ্রি। সো মাইনাস tan 60 ডিগ্রি যে কথা, tan 180 মাইনাস 60 ডিগ্রি একই কথা। তো সেখান থেকে আলফা ইজ ইকুয়াল টু লেখা যায় 120 ডিগ্রি। ওকে। আচ্ছা, 5 এর পর এখানে আমার একটু ইয়ে হয়ে গেছে। এরপরে আরো ম্যাথ আছে, 7, 8, 9, 10 আছে। আহ, দেখাচ্ছি একটু পরে, আগে 11 নাম্বার ম্যাথটা দেখে ফেলি। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা খুব সহজে বোঝা যায় না। প্রশ্নটা দেখো, একটা কণা এই মনে করো অ বিন্দুতে আছে, সে 3 মিটার পার সেকেন্ড বেগে এদিকে সরলরেখা বরাবর চলতেছে। একটা সরলরেখা বরাবর 3 মিটার সেকেন্ড গতিতে চলতেছে। এরকম চলছে 3 সেকেন্ড। ঠিক আছে, 3 সেকেন্ড চলার পর এখানে এই বিন্দু এ বিন্দুতে পৌঁছানোর পর আমরা তার সাথে লম্ব বরাবর 4 মিটার পার সেকেন্ড একটা বেগ প্রয়োগ করছি। ঠিক আছে, তো নিশ্চয়ই তার গতিবেগ আগের মতো এই সমান্তরালে থাকবে না। সো এখন সে একটা লব্ধি গতিপথে চলাফেরা করবে। তারপর হচ্ছে গিয়ে এখানেই বলা হচ্ছে যে 3 সেকেন্ড পর কণাটির সাথে লম্ব বরাবর 4 মিটার পার সেকেন্ড গতি সংযোজন করা হলো। তার 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দু হতে প্রথম যাত্রা শুরু করেছিল তা হতে কত দূরে থাকবে। মানে হচ্ছে গিয়ে এই লব্ধিটা, এই 4 মিটার পার সেকেন্ড বলটা সংযোজন করার 2 সেকেন্ড পরে এই যে দুইজন মিলে, এখন তো হচ্ছে আগে এই ছিল আর এই ছিল, এখন তো হচ্ছে নিশ্চয়ই একটা লব্ধি বরাবর যাবে। সেই 2 সেকেন্ড পরে মনে করো হচ্ছে কি তোমরা এই কণাটা হচ্ছে সি বিন্দুতে পৌঁছেছে। তো আমার প্রশ্ন হচ্ছে কি, তোমার প্রথম যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল এই ও বিন্দু থেকে এই সি বিন্দুর দূরত্বটা কত। বস্তুটার গতিবেগটা এরকম হইছে, আমি দেখাই, চিত্র এঁকে দেখাই। প্রথমত সে এইরকম যাচ্ছিল। তারপর হঠাৎ করে এইদিকে 90 ডিগ্রি বরাবর একটা ফোর্স ক্রিয়েট করা হয়েছে। তার ফলে কি হয়েছে, বস্তুটা এই দিকেও যাবে না, এই দিকেও যাবে না, মাঝ বরাবর চলে যাবে, এই দিক বরাবর যাবে। মনে করো এই বিন্দুতে গেছে, তাহলে এই বিন্দুতে যাওয়ার পর মনে 2 সেকেন্ড পর মনে করো এই বিন্দুতে গেছে, তাহলে আমার দূরত্ব বের করতে হবে, এই দূরত্বটা, এই যে অ থেকে সি এর সরাসরি দূরত্ব, এইটা বের বের করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমত বের করি ও এ বরাবর কতটুকু সে গেছিল। 3 সেকেন্ডে এতটুকু আসছিল না। আর এটা যেহেতু আর কিছু বলে দেয়নি, তাহলে আমরা ধরে নিব এটা ছিল তোমার আর সমবেগ। ঠিক আছে, তাহলে সমবেগের ক্ষেত্রে দূরত্ব s vt 3 ইনটু 3, 3 মিটার পার সেকেন্ড ইনটু 3 সেকেন্ড। আলটিমেটলি ও এ বরাবর দূরত্বটা হচ্ছে তোমার 9 মিটার। তারপর হচ্ছে তোমার পরের 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগ আদি বেগের সাথে লম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব বিসি। আচ্ছা, এইখানে আসার পর আর এরা হচ্ছে কি তোমার এই বরাবর যে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, এই দূরত্বটা হচ্ছে কি কোথা থেকে শুরু হইবে কাউন্ট করবো আমরা, বলো তো। এটা হচ্ছে কি তোমার তারা কতটুকু হাইট
করতেছে, ঠিক আছে? এই যে এই বরাবর সে কত দূরত্ব অতিক্রম করছে আমাকে আমরা জানি যে সরণ যেটা এটা হচ্ছে কি তোমার পথের উপর নির্ভর করে না, এটা হচ্ছে কি আমার আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী এই যে লম্ব দূরত্বের উপর নির্ভর করে, ঠিক আছে? এই জন্য হচ্ছে কি তোমার পরের 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগে আদি বেগের সাথে লম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব BC ইকুয়াল টু হবে 4 ইনটু 2, ঠিক আছে? এই যে 4 ইনটু 2 টা হবে এতটুকু বরাবর সে কতটুকু আসছে, এই যে মানে কি বলবো, একটা এই দুইটা বস্তু হচ্ছে নিশ্চয়ই তোমার আর এইভাবে এগোচ্ছে, রাইট? এইভাবে যখন একটা তির্যক ভাবে বস্তু আগায় তখন তার দুইটা কম্পোনেন্টের কারণে আগায়। এটা হচ্ছে তোমরা প্রাসের ক্ষেত্রে পড়ছো, প্রাসের ক্ষেত্রে বস্তুটা এরকম করে আগায় না, এরকম করে সামনের দিকে আগায়, তখন আমরা এটাকে এরকম একটা তির্যক ভাবে স্পর্শক দিয়ে দেখাইতাম এটার বেগটা। তো আমরা কিভাবে বলতাম এটা এইদিকে যাচ্ছে, তির্যক ভাবে যাচ্ছে কিভাবে, এই বরাবর যাচ্ছে তার এক্স মানে এক্স কম্পোনেন্ট, এটা মনে করো এই ম্যাথের ক্ষেত্রে এটা মনে করো হচ্ছে তোমার এই 3 মিটার পার সেকেন্ড, আর এই বরাবর হচ্ছে তার 4 মিটার পার সেকেন্ড ক্রিয়া করতেছে। টাইম শেষ হয়ে গেলে আবার জয়েন করো, আর 10 মিনিটের মতো পড়াবো। একটা জিনিস খেয়াল করো, এই বস্তুটা হচ্ছে এই সামনে এই বরাবর সামনের দিকে এগোচ্ছে কেন, এই বরাবর হচ্ছে তার 3 মিটার পার সেকেন্ডটা কাজ করতেছে, আর এই উপরের বরাবর হচ্ছে তার 4 মিটার পার সেকেন্ড বেগটা কাজ করতেছে। তার আর এই দুইটার লব্ধিটা হচ্ছে এই বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে বস্তুটা এই দিক বরাবর যে 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 দূরত্বটা অতিক্রম করতেছে সেটা কার কারণে দূরত্ব অতিক্রম করতেছে, এই 3 মিটার পার সেকেন্ডের সাথে। আর উপরের দিকে যে দূরত্বটা অতিক্রম করতেছে সেটা হচ্ছে কি তোমার 4 মিটার পার সেকেন্ডের কারণে। এই জন্যই আমরা লম্ব বরাবর এই যে বিসি দূরত্বটা বের করছি, এই বিসি দূরত্বের সাথে জাস্ট 4 ইনটু 2 দিছি, ঠিক আছে? 4 মিটার পার সেকেন্ড বেগের সাথে সে 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 8 মিটার দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? এই বরাবর। কিন্তু এটা তাদের লব্ধি দূরত্ব না কিন্তু। বুঝা গেছে? তো এখানে তোমাদের প্রশ্নে আসতে পারবে যে এই বরাবর আসার পর আমরা কেন 3 মিটার সেকেন্ড দিয়ে দুইটাকে গুণ দিলাম না? 3 মিটার পার সেকেন্ড দিয়ে দুইটাকে গুণ দিলে কি পাবো জানো? আমরা এইটা পাবো। এই এবি অংশটুকু পাবো। এবং এটা আমি নিচে দেখাইও দিছি, এটাও আমাদের লাগবে। আমরা বুঝতেই পারতেছি আমরা একটা পিথাগোরাসের সূত্র এপ্লাই করব। এই দেখো 2 সেকেন্ডে আদি গতিপথ বরাবর, এই বরাবর গতিপথ হবে 3 ইনটু 2, আর উপরের বরাবর হবে 4 ইনটু 2। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, যেখানে ও বি সি সমকোণী ত্রিভুজ। ও বিটা হচ্ছে ও এ প্লাস এ বি, ও এটা হচ্ছে তোমার ওবিটা হচ্ছে ওএ প্লাস এবি, ওএটা হচ্ছে 9 আগেই বের করে রাখছি, এবিটা হচ্ছে 6, 9 প্লাস 6 হচ্ছে 15, আর তোমার বিসিটা হচ্ছে 8। তাহলে ওসি হবে কি, ওসি হবে রুট ওভার ওবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার 17 মিটার। এটাই অ্যান্সার। তো এই ম্যাথটা তো আমি দূরত্ব বের করছি, তোমরা চাইলে লব্ধি বের করে দেখতে পারো, মানে ব্যাগের লব্ধি বের করে আরো অনেক প্রসেস আছে, ট্রাই করে দেখতে পারো। এবং সঠিকভাবে যদি আগাইতে পারো তাহলে দেখবা তুমি একই অ্যান্সার পাবা, 17 মিটার এই অ্যান্সারটা পাবা। বুঝা গেছে এখানে কি করছি আমি? আমার তো এই বিন্দু থেকে এই বিন্দু সরাসরি দূরত্বটা লাগবে। ফার্স্ট অফ অল আমি কি করছি, এই পর্যন্ত আসছে সে 9 মিটার আসছে, কোনো সমস্যা নাই। এইখানে আসার পর আচ্ছা এইভাবেই ইজি, তাহলে এইভাবেই করা বেটার। হ্যাঁ, এটাতে একদম ভেঙে ভেঙে করাইছি। দেখো এই পার্টে আমরা বুঝতেই পারতেছি দূরত্ব এর সূত্র এপ্লাই করছি। আর এইখানে এসে তোমার প্রশ্ন আসতে পারে যে এই দূরত্ব দুইটা আলাদা আলাদা বের করলাম কেন? যেহেতু বস্তু দুটো এইদিকে চলতেছে, কেন আমরা আলাদা আলাদা বের করছি? কারণ হচ্ছে গিয়ে তোমার এই বরাবর দূরত্ব যাবে 3 মিটার পার সেকেন্ডের জন্য, আর এই বরাবর দূরত্ব অতিক্রম করবে সে 4 মিটার পার সেকেন্ডের জন্য। তো এইভাবেই বের করে ফেলছি আমি। ওকে। আচ্ছা এইটা হচ্ছে ফিজিক্সের ম্যাথ, মেবি করছো তোমরা যদি এক্সট্রা কোনো ম্যাথ করে থাকো ফিজিক্সে। এক ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা শুরু করে অপর পাড়ে যাত্রাস্থানের বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর 500 মিটার দূরত্বে পৌঁছায়। মনে করো হচ্ছে এই হচ্ছে গিয়ে ও বিন্দুটা হচ্ছে একটা ইয়ে আহ, আহ, এই যে এইটা হচ্ছে একটা নদী, ঠিক আছে? এই নদীর প্রস্থ হচ্ছে এই ডি প্রস্থর নদী, আমরা ধরলাম। ও এটা হচ্ছে নদীর প্রস্থ। তো একজন সাঁতারু কি করছে, এই ঠিক নাক বরাবর সে যাত্রা শুরু করছে। নাক বরাবর যাত্রা শুরু করার ফলে কি হয়েছে, সে নিশ্চয়ই তো আর এই সোজা যাত্রা শুরু করে সোজা যাত্রা শুরু করলেও মানে সোজা বিন্দুতে পৌঁছতে পারবে না, কারণ হচ্ছে কি তোমার স্রোতের বেগ ইউ এইদিকে কাজ করতেছে। স্রোতের বেগ তো হচ্ছে কি তোমার নদীর এই বরাবর কাজ করে। তাহলে স্রোতের বেগ তাকে ঠেলে ঠেলে তাদের লব্ধি বেগটা হবে এই বরাবর, এই বরাবর গিয়ে সে পৌঁছাইছে। সে কতটুকু পৌঁছাইছে? আহ সমকোণে যাত্রা করে, এই দেখো নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করছে। সাঁতারু এবং নদীর স্রোতের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সমকোণে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে কোথায় পৌঁছাইছে সে? যাত্রা বিন্দুর
বিপরীত বিন্দু, যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু এ, বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর 500 মিটার দূরে। এই দেখো যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু এ থেকে নদীর তীর বরাবর 500 মিটার দূরে এই বি বিন্দুতে সে পৌঁছাইছে। সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে নদীর প্রস্থ নির্ণয় করো। তো আমরা ধরলাম স্রোতের বেগ ইউ এবং সাঁতারুর বেগ হচ্ছে কত 2u। ঠিক আছে, এটা প্রশ্নই বলে দিছে। সো এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা খুব সুন্দর করে বের করে ফেলতে পারি। আমাদের প্রশ্ন মতে দেখো, নদীর পার একটা জিনিস আমাদের বলা হয় নাই, যে নদীর পার বরাবর এই যে দুইটা ব্যাগ কাজ করতেছে। দুইটা ব্যাগ কি কি বলতো? আমরা যখন ইয়েতে পড়ছিলাম, ফিজিক্সের ম্যাথ গুলো পড়ছিলাম, এখানে একটা কনসেপ্ট বলা হয় নাই হয়তো তোমাদের। এটা যদি হয় স্রোতের বেগ, আর এটা যদি হয় সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ যদি এরকম তির্যক ভাবে চলে, সাঁতারুটা মনে করো এইভাবে চলতেছে, সাঁতারুর বেগের দুইটা কম্পোনেন্ট থাকে। সাঁতারুর বেগের দুইটা কম্পোনেন্ট কোন কোন কম্পোনেন্ট? একটা হচ্ছে কি তোমার আর এই বরাবর কাজ করে, এই যে এই বরাবর, আর আরেকটা হচ্ছে কি তোমার এই নদীর বরাবর। তির্যক বেগটা হচ্ছে কি তোমার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে এই বরাবর কাজ করে, আর একটা হচ্ছে এই খাড়া বরাবর কাজ করে। ঠিক আছে, তো আমরা এই সাঁতারের বেগটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। তো দেখো, তীর বরাবর তাহলে কয়টা ফোর্স পড়লো? তীর বরাবর দুইটা ফোর্স পড়তেছে, একটা হচ্ছে কি তোমার আর ইউ এর একটা মানে ভি এর পুরো ইউটা, এইটা তো মানে আমরা এইটাকে এইভাবে চিন্তা করতে পারো। আমরা যে একটা বলের ক্ষেত্রে এরকম করতাম না, মনে করো তিনটা বল ছিল, পি কিউ আর, তারপর পি বরাবর সবগুলোর উপাংশ নিতাম। পি বরাবর সবগুলোর উপাংশ নিলে কি লিখতাম? মনে করো আর কস থিটা ইজিক্যাল কি লিখতাম? আর কস থিটা ইজিক্যাল লিখতাম পি কস 0 প্লাস কিউ কস আলফা, এরকম করে লিখতাম না? তো এই জিনিসটাই আর কি। তো নদীর পার বরাবর আর বেগের উপাংশ কত? বেগের উপাংশ হচ্ছে পুরো ইউটা কাজ করতেছে, আর এই যে তোমার স্রোতের বেগ মানে সরি সাঁতারুর বেগ, সাঁতারুর বেগের cos অনুপাতটা কাজ করতেছে। কিন্তু এখানে cos অনুপাত কত হবে বলতো? 2u cos 90 ডিগ্রি। তার মানে হচ্ছে কি তোমার cos 90 ডিগ্রি ভ্যালু 0। এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে সাঁতারুর বেগের কোনো কম্পোনেন্টই এইদিকে কাজ করবে না, তার সম্পূর্ণ কম্পোনেন্টটা এই বরাবর কাজ করবে। তার এই বরাবর কোনো কম্পোনেন্ট কাজ করবে না এই ম্যাথের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য ম্যাথে হচ্ছে কি তোমার মানে সাঁতারুর বেগের একটা পার্ট এই বরাবর ক্রিয়া করে। সো প্রশ্ন মতে এই যে ইউ প্লাস 2u cos 0, এই জন্য এখানে ইউ প্লাস 0 লিখছি। ইউ প্লাস 0 ইন্টু টি ইজিক্যাল টু তোমার 500। কারণ কি, এই আমার তো হচ্ছে কি তোমার এই নদীর তীর বরাবর সে এখানে আসতেছে কোন ফোর্সে, কোন বেগের কারণে আসতেছে, কোন বেগের কারণে আসতেছে সেই বেগটা হচ্ছে কি তোমার এই বরাবর ইউ প্লাস এই যে মানে সাঁতারুর বেগের একটা উপাংশ যেটা হচ্ছে তোমার 0, এই ম্যাথের ক্ষেত্রে এই ইউ প্লাস 0, এবং তার সাথে মনে করো হচ্ছে কি তোমার নির্দিষ্ট সময় টি দিলাম। এই টিটা হচ্ছে কি তোমার এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছানোর সময়, এইটার সাথে যদি টি গুণ দেই তাহলে আমরা কত পাবো? বেগ ইনটু সময়, 500 দূরত্ব 500 মিটার এই বরাবর বেগ, এবং সময় তো হচ্ছে এই বিন্দু থেকে এখানে যাইতে যে সময়, এই বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে সময় একই সময়, কারণ একই সময়ই তো সে এখানে পৌঁছাইছে। সো ইউটি ইজ ইকুয়াল টু 500। সো ইউটি ইজ ইকুয়াল টু 500 আমরা এ বি রেখে দিলাম। ঠিক আছে, একটা ইকুয়েশন বানায় লব্ধি ইজ ইকুয়াল টু কত হবে? ইউ স্কয়ার প্লাস 2u স্কয়ার প্লাস তাদের মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, সো এটাকে বাদ দিয়ে দিলেই চলে। সো ইউ স্কয়ার প্লাস 4u স্কয়ার রুট করলে এটা আসবে তোমার রুট ওভার 5u লব্ধি বেগ। তো প্রশ্ন মতে দেখো, আমাদের সহজ শর্ত, এই বরাবর বেগ যাচ্ছে এতটুকু, এবং এই দূরত্বটা আমার দূরত্বটা কত হবে? দূরত্বটা হবে তোমার এই বরাবর বেগ ইনটু হচ্ছে টাইম। টাইম তো হচ্ছে এই টি আর এই টি সেম থাকবে। সো রুট ওভার 5 ইনটু ইউটি। সো ইজিক্যাল আসবে তোমার রুট ওভার 5 ইনটু ইউটি। ইউটি এর ভ্যালু কত একটু আগে বের করে রাখছি? ইউটি এর ভ্যালু বের করে রাখছি 500। সো ইউটি এর ভ্যালুটা বসাই দিলাম। তাহলে আমরা ওবি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ওবি এর দৈর্ঘ্য রুট 5 ইনটু 500। ওবি এর দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমার দূরত্ব লাগবে এই ও এটা। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ ও বি, এ বি এবং ও একটা সমকোণী ত্রিভুজ। ও এটা হচ্ছে কি তোমার লম্ব। সো ও স্কয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কয়ার মাইনাস ও এবি স্কয়ার। সো ও ইজ ইকুয়াল টু রুট ওভার ওবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। রুট 5 ইনটু 500 হোল স্কয়ার মাইনাস 500 স্কয়ার। এটা ক্যালকুলেশন করে দেখবা, এটার আনসার আসবে 1000 মিটার বা 1 কিলোমিটার। নদীর প্রস্থ 1000 মিটার। বুঝা গেছে? আমার এই জিনিসটা বুঝতে পারলেই বোঝার কথা, এই জিনিসটা ইউটি কিভাবে আসছে, এই জিনিসটা বুঝতে পারলে এই ম্যাথটা বোঝার কথা। এবং এই যে জিনিসটা আমি আবার অনেক ম্যাথে ইউজ করব দেখবা। আচ্ছা, এটা হচ্ছে একদম সিম্পল একটা ম্যাথ। ইউ ও বি বেগদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা
এবং এদের লব্ধি হচ্ছে v। তিনটা কেস দেওয়া আছে। যদি দুইটা বেগ u এবং v এদের মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে তাদের লব্ধি হবে v। যদি তাদের বেগদের মধ্যবর্তী কোণ হয় θ/2 তখন লব্ধি হবে 7v। যদি মধ্যবর্তী কোণটা হয় 60 ডিগ্রি তবে লব্ধি হয় 5v। তো আমাকে এই থিটাটা বের করতে হবে, তাদের অন্তর্ভুক্ত কোণটা বের করতে হবে। তো আমি তিনটা শর্তই লিখি। প্রথম শর্ত হচ্ছে কি তোমার ইউ এ বি যদি হয় তাহলে অন্তর্ভুক্ত কোণ থিটা হইলে তাদের লব্ধি হয় v। সো v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos থিটা। এখান থেকে বি স্কয়ার কাটা যাবে, ইউ স্কয়ার প্লাস 2uv cos থিটা ইজ ইকুয়াল টু 0 আসবে। আর পরের শর্ত হচ্ছে কি তোমার আর এই যে দুইটার মধ্যবর্তী কোণ যদি θ/2 হয়, এই যে v স্কয়ার প্লাস u স্কয়ার প্লাস 2uv cos θ/2 হইলে তোমার লব্ধি হয়ে যাবে 7v। তাহলে 7v হোল স্কয়ার কত 49v স্কয়ার। এটাকে একটু ক্যালকুলেশন করলে আসবে 48v স্কয়ার। এই যে v স্কয়ার একটা বাদ দিতে হবে এখান থেকে, এখান থেকে একটা v স্কয়ার বাদ দিলে ক্যালকুলেশন করে আসে 48v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2uv cos θ/2। এটা দিলাম 2 নাম্বার ইকুয়েশন।